তৃণমূল কংগ্রেসের এসআইআর নিয়ে উদ্বিগ্নতা যেন কিছুতেই কমছে না। বিভিন্ন রকমের কলা কৌশল, একের পর এক আত্মহত্যাকে এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও যে কাজের কাজ কিছু হচ্ছে না, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাটে যখন রান পাওয়া যাচ্ছে না, তখন স্লগ ওভারের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ঠিক 4 তারিখে, যে 4 তারিখ থেকে বিএলওরা আপনার আমার বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করিয়ে নেবে, ঠিক সেই দিনই কলকাতায় বিরাট মিছিল করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা তৃণমূল কংগ্রেস। উদ্দেশ্য একটাই, বার্তা দেওয়া যে গতবারের বিধানসভা ভোট থেকে যদি একটি নামও বাদ যায়, আর তৃণমূলের কাছে সেটাই বৈধ ভোট। বলছে না যে একটা বৈধ ভোট যদি বাদ যায়, তাদের কাছে বৈধ কোনটা? তাদের কাছে বৈধ হচ্ছে গতবার এই কিছুদিন আগে লোকসভা নির্বাচন বলুন কিংবা গতবারের বিধানসভা নির্বাচনে কোনো ভোটারের নাম যদি বাদ যায়, আমার ধারণা তাদের কাছে এটাই হবে বৈধ ভোট। 2002 এর রেফারেন্স। তৃণমূল ওসব মানে না। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের আশঙ্কা করছে স্বয়ং তৃণমূল কংগ্রেস। আমি আবারও আপনাদের সামনে অংশটা দেখাবো। ঠিক যে মুহূর্তে স্লগ ওভারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাটিং করার কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সামলাতে পারছেন না, ওই আত্মহত্যার প্ররোচনা দিয়ে এখন বাঘেরও মৃত্যু হয়ে যাচ্ছে দেখে ব্যাপারটা অনেকটা মানে মানে ঠাট্টা তামাশার জায়গায় যখন চলে এসেছে। যে আগে ওই করোনার সময় মৃত্যু হলেই কোভিড পজিটিভ, আর এখন মৃত্যু হলেই এসআইআর পজিটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই ব্যাটিং করতে নামিয়ে দেওয়া হচ্ছে। 4 তারিখে তিনি মাঠে নামছেন। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই প্রসঙ্গগুলো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। তবে পর্ব শুরু করার আগে একটা ছোট্ট আনকোরা ভিডিও, যে মহিলাকে আপনিও চিনবেন না, আমিও চিনি না, কিন্তু বক্তব্যটা শুনুন। অনেকে ভাবছিলেন বাংলাদেশ থেকে তো পালিয়ে এসছেন, তারপরে দেখলেন কাশ্মীর থেকে তো পালিয়ে এসছেন, তারপরে দেখলেন মুর্শিদাবাদের ধুলিয়ান, যা কখনো আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তাই বলি, জাত পাত ধর্ম ভেদাভেদ কে কোন পার্টি করেন এক মুহূর্তে ভুলে যান। যদি বাঁচতে হয় প্রত্যেকের একটাই কথা, একটাই শপথ নিতে হবে, আমি গর্বিত, আমি হিন্দু, আমরা হিন্দু ভাই ভাই একসাথে বাঁচতে চাই, আমরা হিন্দু ভাই ভাই একসাথে লড়তে চাই, আমরা হিন্দু ভাই ভাই একসাথে লড়বো। তাই শুনলেন, অপরিচিত এক মুখ, কিন্তু বক্তব্যগুলি অত্যন্ত খাঁটি। দেখে খুব বেশি একেবারে উচ্চ মেধাবী শিক্ষিত বলে তো ওরকম মনে হলো না, নিশ্চিতভাবে শিক্ষিতা তো বটেই, কিন্তু একেবারেই গ্রামীণ মহিলা যেরকম হয় সেই রকম মহিলা। ভেতরের মধ্যে রয়েছে সত্যের তেজ। যে কথা বাড়ির মধ্যে ফিসফিস করে বলার সাহস পায় না শির দ্বারা বেঁকে যাওয়া তৃণমূলপন্থী হিন্দুরা, সেটা মাইকের সামনে এইভাবে বলার সাহস রাখলেন। হ্যাটসঅপ সেই মহিলাকে। আমি আপনাদের সামনে সেই অংশটি ব্যাখ্যা করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির আশঙ্কা করছে হয়তো তৃণমূল কংগ্রেস। কেন এই কথা বলছি, আনন্দবাজার পত্রিকার একটি অংশ আপনারা দেখুন। ভোটের আগে অভিষেককে হেনস্থার আশঙ্কা তৃণমূলে। এটা প্রিমিয়াম খবর, অর্থাৎ টাকা দিয়ে এই খবরটা দেখতে হয় আনন্দবাজার ডিজিটালে। তো সেইখানে যে তথ্য লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেস আঁচ করছে, ডেরেক ওব্রায়েন আঁচ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের আগে গ্রেপ্তার করা হতে পারে, এবং শুধু গ্রেপ্তার করাই নয়, হয়তোবা তারা আশঙ্কা প্রকাশ করছেন যে যেহেতু কেন্দ্রীয় সরকারের একটা আইন, সেই আইনে বলা রয়েছে কোনো দায়িত্বশীল নেতা যদি 30 দিন জেলে থাকেন এবং 5 বছরের যদি তার সাজা হয়, তাহলে তাকে সমস্ত দায়বদ্ধতা পদ সব ছেড়ে দিতে হবে। এইখান থেকেই তৃণমূল কংগ্রেসের আশঙ্কা। আমার জানা নেই যে ওই খসড়াটি আইনে এখনো পরিণত হয়েছে কিনা, কিন্তু তার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করছে। এই আশঙ্কা কি সত্যি হবে? এই আশঙ্কা থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে রাখুন এই রকম ভাবে কথা বলছেন? আমি আপনাদের সামনে সেই তথ্যে আসবো, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, ঠিক 4 তারিখ থেকে আসল খেলা শুরু হবে। বিএলওদের তৃণমূল কংগ্রেস যেদিন থেকে গাছের মধ্যে বেঁধে রাখার কর্মসূচি নিয়েছেন, ঠিক সেই দিন থেকে
ঠিক সেই দিন থেকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বক্তব্য বেঁধে রাখুন বিজেপিদের। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আরো এক কাঠি ওপরে ওই কোচবিহারের গিরিধন বাবু তিনি বলেছিলেন, গিরিবর্ধন না কি নাম দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন যে বিএলওদের বেঁধে রাখবো। তো সেই কর্মসূচি যেদিন শুরু হচ্ছে 4 তারিখ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে রাস্তায় নেমে যাচ্ছেন। কি করবেন? কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। আপনারা বিএলওদের ভয় যদি দেখান, আমি বিএলওদের রিকোয়েস্ট করব আপনারা পেন ডাউন করে কাজ ছেড়ে দিন। বলবেন যে আমরা আর করতে পারবো না, নির্বাচন কমিশন বুঝে নিন, যা পারবেন করুন, আমাদের চাকরি চলে যাবে, যা ইচ্ছা করুন। করবেন না, কোনো বিএলও কাজ করবেন না, পেন ডাউন করে রেখে দিন। তারপরে আমরা দেখব নির্বাচন কমিশনের কালিজার জোর। যদি রাজনৈতিক নেতৃত্ব আমাদের একেবারে নিম্ন কি বলবো স্তরের সরকারি কর্মচারীদের এইভাবে তৃণমূল কংগ্রেসের মুখের সামনে ফেলে দেয় কোনো রকমের নিরাপত্তা ছাড়া, তাহলে তাদেরও বাঁচার অধিকারের জন্য তারাও কিন্তু পেন ডাউন করে রাখতে পারেন। সেটা করবেন। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন তারা পাশে থাকছেন। যে কোনো বিএলওদের গায়ে হাত পড়লে শুভেন্দু অধিকারী বেরিয়ে আসবেন বলে পরিষ্কারভাবে বলেছেন। কোনো বামপন্থী নেতা, কোনো তৃণমূলী নেতা, কোনো কংগ্রেসী নেতার কাছ থেকে এই বক্তব্য পাওয়া যায়নি যেটা শুভেন্দু অধিকারী বলেছেন। তবে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই আবার কমিশনে নালিশ ঠুকে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এতটা হাস্যকর ভাববেন না। এটা তৃণমূল কংগ্রেস যে মানে আতঙ্কিত, সেই কারণে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। এই অংশটি বললে আপনারা বুঝতে পেরে যাবেন কি ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা মানে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে শুভেন্দু অধিকারী বিএলওদের ধমকেছেন। কি ধমকেছেন? বলেছেন যে বিহারে 52 জন না 55 জন তারা এখনো জেলে রয়েছে, আর সঠিকভাবে কাজ যদি না করা হয় তাহলে পশ্চিমবঙ্গেও বিএলওদের তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, তাদেরও এই একই পরিণতি হবে। তাদের এই পরিণতি করার জন্য কাগজপত্র শুভেন্দু অধিকারী জুটিয়ে দেবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী আপনারা শুনুন। আচ্ছা, শুনবেন তো বটেই, শোনার পর বলবেন তো যে এই বক্তব্যটির মধ্যে একটাও অগণতান্ত্রিক কোনো বক্তব্য রয়েছে? এই বক্তব্যটির মধ্যে নির্বাচন কমিশনে নালিশ জানানোর মতো কোনো রসদ রয়েছে? তৃণমূলপন্থী যদি আপনি না হয়ে থাকেন, আগে বক্তব্যটা শুনুন। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। শুনলেন, এটি আমি তৃণমূল কংগ্রেসের পাবলিশ করা সাইট থেকে আপনাদের দিলাম, যেখানে পরিষ্কার শুভেন্দু অধিকারী বলছেন যে বিহারের বিএলওদের মতো অবস্থা হবে যদি মানে বলতে চাইলেন যে দায়িত্বপূর্ণভাবে যে কাজ আপনাদের বলা রয়েছে সেটা যদি না করেন, আর আপনাদের সেই সমস্ত কাগজপত্র অর্থাৎ অবৈধ আপনাদের জেলে পড়ার কাগজপত্রগুলো তিনি জোগাড় করে দেবেন। এখানে কি ভুল বলেছেন? জেলে তো আর শুভেন্দু অধিকারী হাতে করে নিয়ে ঢোকাতে পারবেন না, আইনের দরজা দিয়েই জেল হবে। শুভেন্দু অধিকারী বলেছেন আমি কাগজপত্রগুলো জোগাড় করে দেবো, কিন্তু না, তৃণমূল কংগ্রেসের হাতে তো আর খড়কুটো ছাড়া কিছু নেই। তাই এই দিকে নিয়ে চলে গেছে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকতে। বেশ ভালো, নালিশ ঠুকুক। কেন নালিশ ঠুকলেন জানেন? তার কারণ হচ্ছে একটা ঝগড়া লাগাতে হবে। কি ঝগড়া? ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে নালিশ ঠোকা হয়েছে কোচবিহারের ওই গতকাল আপনাদের যার শুনিয়েছিলাম, সেই বক্তব্য শুনিয়েছিলাম, যিনি বলেছিলেন বিএলওদের বেঁধে রাখতে হবে, বিএলওরা যখন ভোটার লিস্ট নিয়ে আসবে বেঁধে রাখবে তারা, সেই নিদান দিয়েছে। এবং তিনি এটা মেনশন করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে এই বক্তব্য বলেছেন, এই নির্দেশ তাদের দিয়েছেন। আমি আপনাদের শোনাবো। তৃণমূল কংগ্রেস এই ধরনের বক্তব্যকে নিয়ে কোন রকমের কমিশন নালিশ তো ছেড়ে দিয়ে নিজেদের দলের নেতৃত্বকে তো আর নালিশের আওতায় ফেলবেন না, কিন্তু তাকে সতর্ক পর্যন্ত করেননি। কিন্তু যে বিরোধী দলনেতা বলছেন যদি কোনো অগণতান্ত্রিক ভাবে কোনো বিএলওরা কাজ করে তার বিরুদ্ধে আমি কাগজ জোগাড় করে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করব, সেটা তৃণমূল কংগ্রেস মনে করছে এটা গাইডলাইনের বিরোধী হয়ে গেল, এটা বিএলওদের ভয় দেখানো হয়ে গেল। মানে একটা চোরকে আপনি যদি বলেন যে এই ভাই চুরি করছো, আমি তোমার চুরির প্রমাণ দিয়ে তোমাকে জেলে পাঠাবো, তাহলে এটা অন্যায় হয়ে গেল। কিন্তু একটা মানুষ, সাধারণ মানুষ আসবে, তাকে যদি আপনি বলেন তুই আয় আমার বাড়িতে, তোকে পা মেরে ঠ্যাং ভেঙে রেখে দেবো, তাহলে কিন্তু এটাতে তৃণমূল কংগ্রেস অন্যায় দেখছে না। আমি সেই বক্তব্যটি আরো একবার শোনাবো। বিএলওদের বেঁধে রাখা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি এমন কথা তিনি বলেছেন, শুনুন একবার। আমরা আজকে ঘোষণা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের যিনি এজেন্ট, তিনি 2000 সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন, নাহলে তাকেই আমরা বেঁধে রাখবো।
কেন নাম নাই তার জবাব আমরা দেব না, তার জবাব দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিএলও, তাকে আমরা বেঁধে রাখবো, বেঁধে রেখে সেই নিদান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তারপরে তুমি আসো, তারপরে এসআইআর হবে, কাজ হবে। তাই এই সবাইকে সচেতন করছি, এটা জাতীয় সমস্যা, রাজনৈতিক দল নয়। প্রত্যেকটা সচেতন নাগরিক, প্রত্যেকটা সচেতন পাশের বাড়ির যারা আছে, যারা না জানে, তাদেরকে সহযোগিতা করা, যাতে প্রত্যেকটা নাগরিকের নাম ওঠে, ভোটার লিস্টে নাম ওঠে। বৈধ ভোটার একজনও বাদ যায় না, যেমন বিপদ আছে সংখ্যালঘু ভোট নিয়ে। এর আমরা আজকে ঘোষণা শুনলেন, এবার কি বলবেন বলুন আপনারা? কতটা খড়কুটোর মতো বাঁচতে চাইছে তৃণমূল কংগ্রেস, বুঝতে পারছেন? আর কোনো কিচ্ছু নেই তাদের হাতে। শুভেন্দু অধিকারী না হলে এই বক্তব্যটাকে তাদের হাতিয়ার করতে হয় না। তার কারণ একটা, এই বক্তব্যের মধ্যে কেউ যদি আপনারা আমাকে ভুল ধরিয়ে দিতে পারেন যে হ্যাঁ এই বক্তব্যটা শুভেন্দু অধিকারী ভুল বলেছেন, আমার মানে যেটুকু পড়াশোনা বিদ্যা বুদ্ধি তাই অনুযায়ী আমার মনে হয়েছে শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে আইনগত ত্রুটি নেই, যদিও আমি আইনজ্ঞ নই। তার কারণ তিনি কোথাও বলেননি যে তিনি অবৈধভাবে বা তার নামে ভুয়ো মামলা দিয়ে জেলে পাঠাবেন। তিনি বলেছেন আমি কাগজ জোগাড় করে জেলে পাঠানোর বন্দোবস্ত করে দেব। এবার জেলে পাঠানোর নির্দেশ তো তিনি দেবেন না, বিচারক দেবেন। বিচারক তাহলে সেই কাগজগুলো ভেরিফাই করে দেখবেন যে শুভেন্দু অধিকারীর কাগজপত্রগুলো সঠিক কিনা। নির্বাচন কমিশন তাদের সহায়তা নিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবেন তিনি, ব্যবস্থা করবেন। এবার সেই ব্যবস্থাতে কাজ হবে কি না হবে পরে দেখা যাবে। কিন্তু তিনি তো বলেননি যে বিএলওদের বেঁধে রাখবেন। এমনকি যে বিএলওরা আপনারা আছে, একটা বিএলও দেখুন, আপনি দেখাচ্ছি আপনাদের সামনে, এই বিএলও বিজেপি দিয়েছে, দেখুন পার্থ ভৌমিকের পা টিপছে, জানি না দেখাতে পাচ্ছি কিনা, পার্থ ভৌমিকের পায়ে হাত দিয়ে বসে রয়েছে। এরকম বিএলও তৃণমূল কংগ্রেসের প্রচুর রয়েছে। শুভেন্দু অধিকারী কিন্তু কখনো বলেনি এই বিএলওদের পিঠের চামড়া তুলে দেবো বা এদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখো, বলেনি। কিন্তু বলেছে এদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করবো যদি এরা সঠিকভাবে কাজ না করে। তার কারণ বিহারের উদাহরণ তিনি টেনেছেন। বিহারের কেন উদাহরণ টেনেছেন? বিহারেও তাই পরিণতি হয়েছে, তাই এদের পরিণতি হওয়া স্বাভাবিক। কারণ আইনের সবসময় রেফারেন্স অতীতের কোনো রেফারেন্স দিয়ে করতে হয়। এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোকাল কোর্ট, সব কোর্টে এই একই প্রচলন হয়ে আসছে। তাই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে কোনো রকম অসঙ্গতি অন্তত আমি খুঁজে পাইনি, আপনারা খুঁজে পেলে বলবেন। কিন্তু এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনে চলে গেছে, মানে কতটা দেউলিয়াপনা অবস্থা রাজনৈতিকভাবে হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন গতকাল যে অ্যাসিড টেস্ট, হ্যাঁ সত্যি তার অ্যাসিড টেস্ট, সত্যি তার অ্যাসিড টেস্ট এটা। তার কারণ জীবনের সব থেকে বড় লড়াই নামছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রথম সিপিএম কে হারানোর পর একেবারে তখন স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল। তারপর থেকে ভুয়ো ভোটে জিতে আসা, ভ্রান্ত তালিকাতে জিতে আসা এই তৃণমূল কংগ্রেস তারাও জানে যে তারা এই রাজ্যে থাকার যোগ্য নয়, প্রকৃতভাবে ভোট হলে তারা হেরে যাবে। সেই কারণে বিভিন্ন পন্থা অবলম্বন করে সাধারণ মানুষের মনের মধ্যে ত্রাসের সৃষ্টি করে। কিন্তু আমি আপনাদের ওই প্রথমে ভিডিওটা দেখালাম, একটা গ্রামীণ মহিলা তিনি যদি মাইকের ওপর মঞ্চে থেকে বলতে পারে যে হিন্দু তুমি যে দলের হোক, আজকেই শেষ সুযোগ, আজকেই জোটবদ্ধ হও। তার কারণ গণতন্ত্রের দিকে থাকো, ধর্মের দিকে থাকো, অধর্মের দিকে থেকো না। আপনাদের মনে থাকবে যে মহাভারতের যুদ্ধ মনে রয়েছে তো, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছে। সেই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ সব থেকে বড় ভূমিকা নিয়েছিলেন। আপনারা জানতেন যে শ্রীকৃষ্ণ যেদিকে যাবেন সেই দল জিতবে। শ্রীকৃষ্ণ যদি দুর্যোধনের দলে যেত, কৌরবদের দলে যেত, তাহলে কৌরবরা জিতে যেত। শ্রীকৃষ্ণ যদি পাণ্ডবদের দলে গিয়েছিল, অর্জুনদের দলে যদি না যেত, তাহলে পাণ্ডবরা হেরে যেত। কিন্তু শ্রীকৃষ্ণ কার দলে গিয়েছিল? কুন্তি পুত্র অর্জুনের দলে গিয়েছিল। তার মুখ দেখে নাকি তিনি বান চালাতে পারেন ভালো, সেই দিকে গিয়েছিল। দুর্যোধনও ভালো গদাধারী ছিলেন, দুর্যোধনও ভালো গদা চালাতে পারত। একেবারে ভীম যতটা শক্তিশালী ছিল, দুর্যোধনও তার থেকে এক চুল কম শক্তিশালী ছিল না, শুধুমাত্র হেরে ছিল। শ্রীকৃষ্ণ তার সঙ্গী হতে চাননি, শ্রীকৃষ্ণ সঙ্গ দেননি। শ্রীকৃষ্ণ সঙ্গ দিয়েছেন ধর্মের প্রতি, যে ধর্মের যুধিষ্ঠির রয়েছেন, যে ধর্মের লাইনে অর্জুন রয়েছেন, ভীম রয়েছেন, নকুল সহদেব রয়েছেন, যে ধর্ম তারা করেছেন সেইখানে শ্রীকৃষ্ণ রয়েছেন। তো আপনাদের এখানে ভাবতে হবে যে আপনার ধর্মের প্রতি থাকবেন না অধর্মের প্রতি থাকবেন। আপনারা সংবিধান কর্তৃক একটা নির্বাচনী তালিকা সেটা শুদ্ধ করতে হবে, সেখানে শুধুমাত্রই ভারতের নাগরিকরা সেখানে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, হিন্দু মুসলমান সকলে নির্বিশেষে। এই সামান্য অংশটি যদি বুঝতে আপনারা এখনো না পারেন, তৃণমূল কংগ্রেসকে জেতাবেন বলে বাংলাদেশের ভোটারদেরও যদি
অন্তর্ভুক্তিকরণের জন্য রাস্তায় নামেন, তাহলে নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার আগে দুবার ভাববেন। মহাভারত গীতা তো ছেড়ে দিন, এগুলোর নাম উচ্চারণ করবেন না। কিন্তু যাই হোক, যত দিন যাচ্ছে আতঙ্ক বাড়ছে। আমি আবারও বলবো যে বিএলওরা আপনারা রিস্ক নেবেন না, যেখানেই দেখবেন আপনাদের প্রাণের ভয় রয়েছে পেন ডাউন করে রেখে দিন, আপনাদের সাসপেন্ড করতে দিন, আপনার হাইকোর্টে যাওয়া চ্যালেঞ্জ করার জায়গা থাকবে, কারণ আপনার প্রাণের থেকে বেশি কিছু মূল্য নয়। এই নির্বাচন কমিশন যদি আপনাদের প্রাণের সুরক্ষা দিতে না পারে তাহলে আপনারা যাবেন না, কিন্তু অনৈতিক কাজ করবেন না। কিন্তু অনৈতিক কাজ করবেন না। কোনো বাংলাদেশি, কোনো রোহিঙ্গা, কোনো মৃত ভোটার, কোনো ভুতুরে ভোটারের নাম তুলে দেবেন না তৃণমূল কংগ্রেসের কথায়। পেন ডাউন করে রেখে দিন, বলবেন যে আমি পারলাম না কাজ করতে, আমি ফ্রাস্ট্রেটেড, বলবেন যে আমি ফ্রাস্ট্রেটেড, আমার মাথা কাজ করছে না, আমার শরীর খারাপ লাগছে। আপনি মেডিকেল গ্রাউন্ড দেখাতে পারেন আপনি যদি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যান তৃণমূলের চাপে পড়ে বা রাজনৈতিক দলগুলোর চাপে পড়ে, কিন্তু অন্যায় কাজ করবেন না, মাথায় রাখবেন। তাহলে শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন, 55 জন এখনো বিহারে জেলে বন্দী রয়েছে। সেই দশা যেন আপনাদের মতো নিরীহ মানুষের ভুল করে এদেরকে বাঁচানোর জন্য অপরাধী হয়ে যাবেন না, এটাই আমার আপনাদের কাছে নিবেদন। এনিওয়ে, আপনাদের কেমন লাগলো প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় সত্যের পথে থাকবেন। আমরা দুর্যোধনের বংশধর নই, আমরা যুধিষ্ঠির বংশধর, এই কথাটা মনে রাখবেন। এখনকার মতো এখানেই।